প্ল্যান চিট, এই নামটা তো আশা করছি অনেকেই শুনেছ। এই প্ল্যান চিট কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ আজকের ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের ঘটনাটা কিছুটা এরকমই। আর আজকে যে ঘটনাটা বলবো না, ঘটনাটা এখনো অবধি শেষ হয়নি। ঘটনাটা প্রত্যেক দিন রীতিমতো ওই মেয়েটির সঙ্গে ঘটেই চলেছে। তাই আর বেশি সময় নষ্ট করছি না। আমি জানি আজকে তোমরা সকলে প্রচণ্ড এক্সাইটেড, তাই শুরু করছি আজকের 90 নম্বর এপিসোড। কিন্তু তার আগে এপিসোডটাকে লাইক করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। কমেন্ট করতে ভুলো না তোমরা কে কোথা থেকে শুনছো এবং আজ ঘটনা তোমাদের কেমন লাগছে। শুরু করছি আজকের 90 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে অরূপ অধিকারী। সম্পূর্ণ ঘটনাটা আমাকে কলে শুনিয়েছে। আর তার একটি ছোট্ট রিকোয়েস্ট যে ঘটনাটা যার সঙ্গে ঘটেছে এবং যার সঙ্গে ঘটে চলেছে তার নাম নেওয়া যাবে না, কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে। তাই মেয়েটির নাম সে তানিয়া দিয়েছে আর ছেলেটার নাম প্রীতম। ঘটনাটা এখনও রীতিমতো ঘটেই চলেছে তানিয়ার সাথে। ঘটনাটার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 6 মাস আগে। তানিয়া ও তানিয়ার বয়ফ্রেন্ড প্রীতম দুজনে একসঙ্গে একই ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করত। হঠাৎ একদিন বাড়ি ফেরার পথে প্রীতমের গাড়িতে বেশ বড়সড় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং প্রীতম স্পট ডেড হয়ে মারা যায়। প্রীতমের এই অসময়ে চলে যাওয়াটা তানিয়া যেন মেনে নিতে পারছিল না। ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করে তানিয়া। একটা সময় তানিয়ার অবস্থা এতটাই খারাপ হয় যে সে খাওয়া দাওয়া ছেড়ে শুধুমাত্র নিজের ঘরেই পড়ে থাকতো। এমন সে কোথাও থেকে প্ল্যান চিটের কথা জানতে পারে। নিজের প্রিয়জনকে দেখতে পাবার শেষ রাস্তা ও প্রবল ইচ্ছা নিয়ে সে হাজির হয় তার দিদির কাছে। তার দিদিও তানিয়ার প্রবল ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়। সেই দিন রাত 1:30টার সময় শুরু করে তারা প্ল্যান চিট। প্রীতম, প্রীতম, তুমি যদি আমাদের আশেপাশে থাকো প্লিজ উত্তর দাও। প্রীতম, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। প্রীতম, আমাদের যদি আশেপাশে থাকো প্লিজ আমাকে উত্তর দাও, আমি কথা বলতে চাই তোমার সঙ্গে। তবে প্রীতমের আর দেখা পাওয়া গেল না। তবুও আরও 1 ঘন্টা ধরে এই একই পন্থা অনুসরণ করে দুজন। ফলাফল সেই একই। শেষে বিনা ফলাফলে ও তার প্রিয়জনের সাথে শেষবারের মতন কথা না বলতে পারার কারণে তা নিয়ে কান্নায় আত্মহারা হয়ে পড়ে। এরপর কটা দিন সব কিছু ঠিকঠাকই ছিল। ঘটনা শুরু হয় ঠিক 5ম দিনের মাথায়। তানিয়া ও তার দিদি একসঙ্গেই রাতে ঘুমোতো। তখন বোধহয় মাঝরাত। কোনো এক ঠান্ডা হাতের অনুভূতিতে ঘুম ভেঙে যায় তানিয়ার। চোখ খুলে দেখে পায়ের সামনে প্রায় রেগে কটমটিয়ে তার দিকে তাকিয়ে আছে। ও কে? কে ওটা? প্রীতম! চিৎকার করে কেঁদে ওঠে তানিয়া। কান্না শুনে তার দিদিও চমকে ওঠে ও বাড়ির সকলে ছুটে আসে তার কাছে। সকলে জিজ্ঞাসা করতে তানিয়া জানায় তাদেরকে সে প্রীতমকে দেখেছে। রাগে নাকি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল প্রীতম। এই ঘটনাকে সবাই নিছক একটা দুঃস্বপ্ন হিসেবেই মেনে নেয়, কারণ এর অন্য কোনো উত্তর বা অন্য কোনো ব্যাখ্যা কারোর কাছেই ছিল না। তবে এর ঠিক পরের ঘটনা ঘটে এর ঠিক পরের দিন। তখন হয়তো রাত 2টো। শরীরের প্রচণ্ড অস্বস্তি অনুভব করে তানিয়া। মনে হচ্ছিল তার সেন্সিটিভ পার্টগুলোতে অনবরত কেউ যেন নিঃশ্বাস ফেলে চলেছে, যেমন কানের পাশে, ঘাড়ে। তাকে ক্রমশ যেন কেউ জড়িয়ে ধরছে। ঘুমের ঘরে চোখ খুলতে দেখে প্রীতম তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর সে যেন তাকে কি একটা বলার চেষ্টা করছে। তবে হয়তো কোনো কারণে সে গলার শব্দ তার কাছে এসে পৌঁছাচ্ছে না। ধড়মড় করে ভয় আবারও লাফিয়ে ওঠে তানিয়া। পরের দিন সকালে তানিয়া দেখে যেসব জায়গায় তানিয়া অমন কারো স্পর্শ অনুভব করেছিল ঠিক সেই জায়গাগুলোতেই কেমন যেন লাল আঁচড়ের দাগে ফুলে উঠেছে। এই ঘটনার পর আর দেরি নয়।
ঠিক পরের দিন তানিয়ার কাকা কোথা থেকে একজন তান্ত্রিককে ডেকে আনে। তবে তাতে তেমন কোনো কাজ হলো না। যে তান্ত্রিক এসেছিল ওই ওংনমো চোংনমো করে কোনো ক্রমে একটা তাবিজ গলিয়ে দিয়ে তার দক্ষিণাটুকুনি নিয়ে ছুট দেয় তার বাড়ির উদ্দেশ্যে। আবারও তার কিছুদিন পর থেকে তানিয়া আবারও প্রীতমকে দেখতে শুরু করে। তবে এখানেই হলো আরও একটি অসুবিধা। তানিয়া প্রীতমকে দেখতে পাচ্ছিল, এটা ধীরে ধীরে তানিয়া মানতে শুরু করেছিল এবং তার সঙ্গে তার বাড়ির লোকও। তবে তানিয়ার শরীরে ধীরে ধীরে যেন কেমন পরিবর্তন আসতে শুরু করলো। প্রত্যেক দিন সকালবেলা তার শরীর থেকে নানান রকম শরীরে দাগ, শরীরের কোনো কোনো জায়গায় কোনো কোনো অংশে লাল ছোপ ধরা রক্তের দাগ, কোনো কোনো সময় ঘাড়ের পাশে আঁচড়ের দাগ, এইসব আবিষ্কার করতো তানিয়া। এমনই চলল প্রায় 1 মাস। এরপর তানিয়ার বাবা কোনো একটা ভীষণ জাগ্রত মন্দির থেকে একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসে এবং সেই তান্ত্রিক এসে জানায় যে এই প্রীতম একা একা আসেনি, তাকে ডাকা হয়েছে এবং প্রীতম তার এই জন্মে প্রচণ্ড পরিমাণে কোনো রকমের পুণ্য করেছিল, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর পরও সে প্রায় 1 বছর হয়ে যাবার পর সে তৎক্ষণাৎ আবারও জন্ম নিতে পারত। তবে তাকে কোনোভাবেই ডাকার ফলে সে আর জন্ম নিতে পারবে না। আর সেই কারণেই প্রচণ্ড রেগে আছে প্রীতম এবং এটাও জানায়, এবং তানিয়ার বাড়ির লোকের মধ্যে কেউ একজন বলে ওঠে, যদি গয়ায় পিণ্ডদান করা হয় তবে কি এর থেকে মুক্তি পাওয়া যাবে? তখন তান্ত্রিক জানায় যে না, গয়ায় পিণ্ডদান করলে হয়তো অনেক সময় এর থেকে মুক্তি পাওয়া যায়, তবে এক্ষেত্রে নয়, কারণ প্রীতমের আত্মাকে কেউ বন্ধন করে রেখেছে। এবং তান্ত্রিক এটাও জানায় যে সেটা প্রীতমেরই কোনো বাড়ির লোক। এবং তখনই তানিয়া জানায় যে প্রীতম ও তানিয়ার সম্পর্কটা প্রীতমদের বাড়ি থেকে কোনোভাবেই মেনে নেয়নি। তার কারণ প্রীতমরা ছিল ব্রাহ্মণ, তানিয়ারা ব্রাহ্মণ ছিল না। সেই কারণেই প্রীতমের বাড়ি থেকে প্রীতম ও তানিয়ার সম্পর্কটা মেনে নিচ্ছিল না। অনেকভাবে আটকানোর চেষ্টা করেছিল প্রীতমকে, তবু প্রীতম কোনোভাবে কোনো কথা শোনেনি। এবং প্রীতমের জ্যাঠা এমন তন্ত্র সাধনা করতো, এটা প্রীতমই তানিয়াকে বলেছিল। প্রীতমের জ্যাঠাও অনেক সময় অনেক লোককে ঝাড়ফুঁক, তাবিজ এইসব করে দিত, তাই প্রীতম জিনিসটা জেনে গিয়েছিল। আর সেই তান্ত্রিক এটাও জানায় যে প্রীতমকে না ডাকলেও প্রীতমকে বন্ধন করা অবস্থায় তানিয়ার ক্ষতি করতেই কদিন পরে প্রীতমকেই পাঠানো হতো। তাই যতক্ষণ না প্রীতমের ওই বন্ধন খোলা যাবে, বন্ধন মুক্ত হবে, ততক্ষণ গয়ায় গিয়ে পিণ্ডদান করলেও কোনো লাভ হবে না। এবং প্রীতমের অ্যাক্সিডেন্টভাবে মৃত্যু হওয়ার পরেও তার কিছু পুণ্যের কারণে আবারও জন্ম নিতে পারত, তবে তার এই বন্ধন হয়ে যাওয়া এবং তাকে এই ইচ্ছাকৃত ডাকা সে মেনে নিতে পারেনি। তাই যতক্ষণ না সে তানিয়াকে নিয়ে যাবে ততক্ষণ প্রীতম তানিয়াকে ছেড়ে যাবে না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। মানে জাস্ট ভাবা যাচ্ছে না ঘটনাটা রীতিমতো মেয়েটার সঙ্গে এখনো পর্যন্ত ঘটে চলেছে। মানে এরকম ঘটনা খুব কম শুনতে পাওয়া যায় যে ঘটনার শেষ এখনো অবধি হয়ে ওঠেনি। থ্যাংক ইউ সো মাচ অরূপ এরকম ঘটনাটা পাঠানোর জন্য। আর সত্যি ঘটনাটা কিন্তু দারুণ ছিল। আমি ফার্স্ট যখন শুনেছিলাম ঘটনাটা ভালো লেগেছিল ঘটনাটা। আর এরকম যদি আরও ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিও। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি। ওই সরি, তোমার হচ্ছে আমাদের যে শিবু আছে, আমার যে বন্ধু কথা বললাম, ওর একটা বান্ধবী আছে, ক্রিকেট খেলে, ঠিক আছে? সেও ক্রিকেট খেলে এবং তার সেই জায়গায় প্রেম করতো, একজন বয়ফ্রেন্ড তার ছিল, সেও ক্রিকেট খেলতো। তো হঠাৎ করে তারা এই মাস আস্টেক হয়েছে,
তার হচ্ছে ডেথ হয়েছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা আচ্ছা অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছে। এবার ডেথ হওয়ার পরে সে মোটামুটি তাকে বুঝতে পারছে না মেয়ে। তো সে কি করেছে হয় না, মানে সেই কোচকেমি বা একটা অবহেলা আমার থাকে, সে লাইন চেক করেছে। লাইন চেক করে তার মেজ দিদিকে মিডিয়াম করে ভূত নামিয়েছে। তো সেই সময় নামানোর পর কোনো এফেকশন হয়নি, যেটা হয় স্বাভাবিক আমরা গল্পের সঙ্গে থাকি যেটা হয়, ঠিক আছে। তো সেরকম কোনো এফেকশন হয়নি। তো কোনো এফেকশন না হওয়ার ফলে সে শুয়ে পড়েছে ঘরে রাতের বেলা। এই ঘটনার দিন পাঁচেক পরে হচ্ছে তোমার একদিন সে রাতে শুয়ে আছে ঘরেতে, হঠাৎ করে তার মনে হয়েছে দরজাটা হালকা ফাঁক হয়েছে, ঠিক আছে। পিছনে চেয়ে দেখেছে কিচ্ছু নেই, ফাঁকা, শুয়ে পড়েছে আবার। মানে তখন তার চিন্তে কাঁদছে আর কি। তো এরকম 3-4 দিন ভোর সে রাত্রেবেলা করে মনে হয় তার খালি যে দরজা ভেজিয়ে দেওয়ার পরে দরজাটা হালকা রোজ খুলে যায়। আর আমার